আপনারা দেখলেন কেমন সৌমেন দা মানে সৌমেন নাগ, আমরা এক্ষুনি যার বাড়িতে এসেছি তিনি কেমন মুক্তি বলে ডাক দিলেন। এই লোভটাই কিন্তু এই শ্রীচরণেশু অনুষ্ঠানের আকর্ষণ। মাঝে মাঝে মনে হয় না কেউ একটু নাম ধরে ডাকুক, কেউ একটু স্নেহের হাত বোলাক মাথায়। শ্রীচরণেশু এই যে অনুষ্ঠান সিসিএন বিনোদনের উদ্যোগে বা ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে, আপনারা প্রত্যক্ষ করবেন টিভির পর্দায়। সেই অনুষ্ঠানটার মূল লক্ষ্যই কিন্তু তাই যে অসংখ্য মণিভাণ্ডার রত্নভাণ্ডার লুকিয়ে আছে না এই বিশিষ্ট মানুষজনের মধ্যে, সেগুলো আমরা খুঁটে খুঁটে কুড়িয়ে নেব, তুলে নেব আমাদের ভবিষ্যতের পাথেয় রূপে। আসুন আলাপ করাই শ্রী সৌমেন নাগ। নমস্কার, খুব ভালো লাগলো এতদিন বাদে মুক্তি তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, এবং যে বয়সের ভারে তো আমরা এখন প্রায় ঘরের মধ্যেই বন্দি, তখন যখন তোমরা আসো এবং মনে রাখো, এবং সেই মনে রাখাটা যখন ভাবি যে এখনও মনে রাখি, কেউ কেউ মনে রাখি, তুমি যখন এলে তখন সেই স্মৃতিটা আরেকটু বেশিভাবে নিজের মনের মধ্যে জেগে উঠল, যাক ভুলে এখনও সবাই যায়নি। তা প্রথমেই সিসিএনকেও তো এই ফাঁকে আমাকে একটা ধন্যবাদ দিতে হবে, কারণ এই সিসিএন উত্তরবঙ্গের জনজীবনের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং তারাও আমাদের মতন প্রায় হারিয়ে যেতে বসা মানুষগুলোকে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, উপস্থিত করছেন এবং তোমাদের সামনে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। তার জন্য সিসিএনকেও ধন্যবাদ। আজকে অনুষ্ঠান আমরা আসলে এসেছি সৌমেন নাগ। প্রারম্ভিক কথা তো শুনলেন, আসলে ওনার মতন শিক্ষাবিদ এই শিলিগুড়ি শহরে আছেন আমাদের সাথে। তার কাছে যে শিক্ষার কত বিভিন্ন ধারা, জ্ঞানের যে কত পরিধি, সেটাতে যে কতভাবে ডুব দেওয়া যাবে, কথা প্রসঙ্গে যতটুকু আজ আসবে তাতে কিন্তু আমরা ধন্য হব। আর আরও একটা পরিচয়, যাদের কেউ ফিরে তাকায় না, যাদের কথা নিজেদের ব্যস্ততম জীবনে কেউ একবারের জন্যও ভাবে না, সৌমেন নাগদের মতন মানুষেরা কিন্তু তাদের কথা ভাবেন, তাদের নিয়ে। অর্থাৎ এক কথায় বলি, সমাজ সেবার সঙ্গেও তিনি ভীষণভাবে জড়িত। সৌমেন দা, আমি আপনার একটু শুরুর দিকে যাই। আপনার বেড়ে ওঠাটা একটু জানবার খুব ইচ্ছে আছে, কেননা যারা আপনার পরে জ্ঞান এলো তাদের কাছে এটা কাজে লাগবে। বেড়ে ওঠার ব্যাপার হচ্ছে যে আমার ছোটোবেলাটা, আমি লড়াইটা কি সেটা দেখেছি আমি, কারণ আমি যখন খুব ছোটো এবং তখন লড়াই করে বাঁচার প্রেরণাটা আমার মা। এবং মা আমাকে শিখিয়েছেন কী করে লড়তে হয়। মা আরেকটা জিনিস আমাকে শিখিয়েছিলেন যে নিজের দুঃখের কথাটা লোকের কাছে যতখানি কম বলা যায়, বরং দুঃখটাকে, অন্যের দুঃখটাকে নিজের দুঃখ বলে মেনে নেওয়া। কাজে লড়তে হয়েছিল আমাকে খুব ছোটোবেলা থেকেই জীবন এবং জীবিকার জন্য। এবং সত্যি কথা বলতে গেলে আজকে হয়তো আমি কোনো জায়গাতেই পৌঁছতে পারিনি, তাহলেও যে এখনও একটা মাথার উপরে ছাদ আছে, সেই ছাদের তলায় কথা বলছি, সিসিএন আমাকে খোঁজ নিচ্ছে, তুমি আমার সাথে এত ব্যস্ততার মধ্যে দিয়ে এসেছো, এবং এটা আমার একটা বড় প্রাপ্তি, কারণ আমার এরকম হওয়ার কথাই ছিল না। এবং আমি যা পেয়েছি, আমি মনে করি আমার যা যোগ্যতা তার থেকে অনেক বেশি পেয়েছি, পাওয়া হয়ে গেছে। না, আপনার পড়াশুনো শিলিগুড়ি শহরেই? আমার পড়াশোনা শিলিগুড়ি শহরেই, প্রথমে বয়েজ হাই স্কুল। কিন্তু সেখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ক্লাস 9-এ উঠেছি ঠিক সেই সময় আমি একটা ভীষণ অসুখে পড়ি, এবং সেই অসুখে পড়ার ফলে আমি আমার কোনো ওঠা চলার ক্ষমতা ছিল না। আচ্ছা। তো কী করা যায়, একই বাড়ি, আমার খুব একটা আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি 9-এ উঠেছি, কিন্তু আমাকে সমস্ত মাস্টারমশাইরা ভীষণ ভালোবাসতেন, তাদের স্নেহ ছায়ায় আমি বড় হয়েছি। কোনো দিন স্কুলে আমাকে বেতন দিতে হয়নি, যে কোনো কারণেই হোক। তাদের স্নেহ বা আমার কিছু পরীক্ষার কিছু ফল, তারা সেই জন্য আমাকে পড়ার সুযোগ পেয়েছি। আচ্ছা। কিন্তু তারপরে কি করব, আমি তো শুয়ে আছি। আমি তখন একটা
অদ্ভুত কাজ করলাম, তার জন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ। আমি এখানে তখন বাণীবন্দের স্কুল ছিল, সেখানে গিয়ে সেখানকার হেডমাস্টার মশাইয়ের কাছে আমি গিয়ে বললাম যে আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিতে চাই প্রাইভেটে। তো তখন কিন্তু এখনকার মতন ছিল না, তখন ওই রেগুলারদের সাথেই পরীক্ষা দিতে হতো, আচ্ছা, প্রাইভেটদের। আচ্ছা আচ্ছা। তা উনি আমাকে সব কিছু শুনে কেন জানি না, উনি আমার এই অবস্থা দেখে উনি আমাকে পারমিশনটা দিলেন। তখন আমার বয়েজ হাই স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শচীন্দ্রমোহন সরকার। আচ্ছা। তা আমি তার কাছে যাইনি, আমি 9 থেকেই মানে ক্লাস 10-এর স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিলাম। কেন জানি না, সেটা বলবো, আমি কোনোদিন ভগবানই বিশ্বাস করি না, কিন্তু একজনের আশীর্বাদে আমি সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে আমার মা। এবং কেন জানি মনে হয় হয়তো সেখানে মায়ের আশীর্বাদই কাজ লেগে গেল, এবং আমার যে আশা তার থেকেও আশাকে ছাড়িয়ে গিয়েও আমার একটা পরীক্ষার ফল বেরিয়ে পড়লো। আসলে দেখেছেন, আপনিও ঠিক এই কথাতেই ফিরে এলেন যে শ্রী চরণেষু, তাদের যে স্নেহের আশীর্বাদ সেটা এত দামি, এত মূল্যবান যে যে কোনো কাজেই, যে কোনো আপনি দুর্বল হয়ে পড়তে পারবেন না। আপনার মনে হবে সেই আশীর্বাদটা তো আমাদের পেছনে আছে, আমার সাথে আছে। আচ্ছা, এরপর কলেজ? এরপর তো আমি তারপর তো যেটা যে নিয়ম অনুসারে আমি স্কুলে গেলাম এবং আমাদের হেড স্যার শচীন্দ্রমোহন স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আমাকে দেখেই বললেন তুই এসেছিস, খুব দুঃখ লাগছে, তুই যদি ক্লাস 9-এর হাফ ইয়ারলি পরীক্ষাটাও দিতে পারতিস আমি তোকে ক্লাস 10-এ তুলে দিতাম। আমি স্যারকে প্রণাম করে বললাম, স্যার একটা অপরাধ করেছি, ঘটনাটা বললাম। উনি আমাকে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন। ফলে হলো কি, যারা আমার সেই সময় সহপাঠী ছিল তাদের থেকে আমি একটা বছর এগিয়ে গিয়ে কলেজে ভর্তি হয়ে গেলাম। মানে উপরি পাওনা হয়ে গেল। আচ্ছা, আপনার তো পড়াশুনো নিয়েই সারাটা জীবন কেটে গেল। আপনার মতন শিক্ষাবিদ মানুষ আমি অন্তত খুব কম দেখেছি। এত পড়াশুনোকে না ভালোবাসা। আমি কিন্তু ডিগ্রি বা আপনি পড়াশুনোর লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, আপনি প্রবন্ধ রচনায় অত্যন্ত একজন বিশিষ্ট, আপনি নাম নেওয়া যায় না, উচ্চারণ করা যায় এমন একজন মানুষ আজকে আপনি। কিন্তু তবু আপনার পড়াশুনোকে ভালোবাসা, পড়াশুনোর সাথে থাকা, আরও নতুন কিছু জানবো, এই যে আপনার আগ্রহটা, এটা কিন্তু আপনাকে আমার কাছে অন্তত বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। এইবার কিন্তু একটা জিনিস আপনার দেখব, আপনার বইয়ের ভাণ্ডার আর পড়াশুনোর সেই কোণাটুকু, প্রিয় কোণাটুকু, সেটুকু আমরা আজকে দেখে নেব। এইবার একটা আসল জায়গায় আপনাদের নিয়ে আসছি। আসলে
সোমেনদা তো লেখালেখির সাথে সারাদিন ব্যস্ত। হ্যাঁ, তার সেই গোপন কুঠরিটা আমরা খুঁজে বার করব আজকে। আমরা সেইখানে এইবার হানা দিলাম। সোমেনদার লেখালেখি, ওহ কত কী যে লিখছেন! এমন একটা নিরালা কন্যা পেলে কি আর হয়েছে? সোমেনদা, আপনার কিন্তু হানা দিলাম। হ্যাঁ সোমেনদা, এই ঘরে যখন ঢুকে পড়েছি তখন আপনার এই লেখালেখির জগৎটা নিয়েই কিন্তু, কেন আর কোনো কথা না এখানে মানায় না, তাই না? আচ্ছা, এই লেখালেখিটা কবে থেকে শুরু করেছেন? নিন, আপনার থেকে ভালো করে একদম ছবিটা আমরা নিয়ে নিচ্ছি। এই কাজটা লেখালেখিটা কবে থেকে শুরু করেছি খুব বলা মুশকিল, তবে কলেজ জীবন থেকে তো বটেই। বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনারের জন্য লেখা, তখন থেকে আমি এই লেখাগুলো লিখতাম, ম্যাগাজিনে লিখতাম, বিভিন্ন পত্র পত্রিকাতে লেখালেখি শুরু হয়েছিল। তো প্রথমে একটা ভূত চাপে ছিল, যে কোনো বাঙালির ভূত চাপে, যে সাহিত্যিক হব, এবং লিখেও ফেলেছিলাম। দুটো উপন্যাস বেরিয়ে পড়েছিল, এবং বেশ কলকাতায় দুটো নামী সংস্থা তারা সেই দুটো লেখা উপন্যাসও বেরও করলো। কিন্তু পরবর্তীকালে আমার কেন জানি মনে হলো যে আমি উপন্যাসের লোক নই, বরং আমার অনেক অনেক জায়গাটা বাকি আছে। মূলত সেই সময় তার পরবর্তীকালে দার্জিলিং তখন ভীষণভাবে অস্থির, এবং মনে হলো তো আমি তো এই জেলারই মানুষ, তাহলে এই অস্থিরতার উৎস সন্ধানটা আমি খোঁজ করি। তাই আমি প্রথম শুরু করলাম যে কাঞ্চনজঙ্ঘার অশান্তির আগুন বলে দার্জিলিংয়ের এই অস্থিরতা। তখনও সুভাষজি সিং সবেমাত্র এসেছে, আমি তার সাথে সেখানে থেকে দিনের পর দিন থেকে প্রথম বইটা লিখলাম, কাঞ্চনজঙ্ঘার অশান্তির আগুন। তো সেটা বেরোবার সাথে সাথে দেখতে পেলাম যে একটা অদ্ভুত চারিপাশ থেকে একটা আগ্রহ যে দার্জিলিংকে জানতে হবে। এবং প্রথম বছরের মধ্যে বিশাল বই, প্রায় 400 পাতার বই, সেটার সংস্করণ করতে হলো, এবং সেটা হলো। এবং তারপরে সেটাকে প্রত্যেকবারই আমাকে ইতিমধ্যে 3টে সংস্করণ হয়ে গেছে, প্রত্যেকটা সংস্করণই সেটা আবার কিছুটা পরিবর্ধিত করতে হয়েছে, কারণ ঘটনার চক্রে পাল্টে গেছে, বাড়ছে। তারপরে যখন এলাম এদিকে কামতাপুর আন্দোলন, তখন তার মনে হলো আমি তো এই অঞ্চলেরই মানুষ। আমি শিলিগুড়িটাকে দেখেছি খুব ছোটো থেকে, কারণ আমার প্রায় জন্ম বলতে গেলে শিলিগুড়ি শহরটা ছোট্ট সেই একটা শহর। আমার বাড়ির পাশে আমার রাজবংশীর মা হামাম দিস্তাতে চাল কুটতো, তার গন্ধটা আমার নাকে এখনও ভাসে, বা আমাকেও পেছনে বেঁধে তিনি সেই চাল কুটতেন ঢেকিতে, সেই স্মৃতিটা এখন আমার ভাসে। তো সেখানে দাঁড়িয়ে কেন এই অবিশ্বাস, সেই অবিশ্বাসটা নিয়ে আমিও তখন অনুসন্ধান শুরু করলাম। আমি তখন আরেকটা বই লিখলাম, সেটাও বিশাল বড় হলো। এখানকার আর্থ সামাজিক অবস্থা যেটা এলো, যে উদ্বাস্তু সমস্যা, তার যে জোয়ার, এই উত্তরবঙ্গের একটা সংস্কৃতিকে কী করে ভাসিয়ে দিল রাজবংশী সম্প্রদায়, সেখানে আমি লিখলাম। সেখানে দাঁড়িয়ে বিচ্ছিন্নতার উৎস সন্ধানে কামতাপুর থেকে উত্তর পূর্ব ভারত। অর্থাৎ আমি খুঁজতে দেখলাম যে এর সম্পর্কটা শুধুমাত্র এই উত্তরবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। আসামে বাঙাল খেদা কেন, মিজোরামে কেন সেখানে দাঁড়িয়ে, ত্রিপুরাতে দাঁড়িয়ে এত বড় একটা আন্দোলন কেন গড়ে উঠল, এবং প্রত্যেকটা জায়গায় মনে হলো আমার নিজের দেখা দরকার, বোঝা দরকার। শুধুমাত্র সব জায়গায় গিয়েছি আমি, একদম বার্মা বর্ডার, ত্রিপুরা, তাদের সাথে কথা বলেছি, যাদের সাথে নিষিদ্ধ সংস্থা, তাদের সাথে আমি যোগাযোগ করে কথা বলার সুযোগও পেয়েছি, তাদের ইন্টারভিউ নিয়েছি, এবং তাদের ইন্টারভিউ আমি আমার বইতে ছাপিয়েছি। তার মানে সৌমেনদা, কোনো রকম বিচ্ছিন্নতাবাদ আপনার পছন্দ নয়? আপনি তার, আমি বিচ্ছিন্নতা তো পছন্দ, বিচ্ছিন্ন হতে চাই না, একসাথে থাকতে চাই, কিন্তু তার সত্ত্বেও বিচ্ছিন্নতা কেন বারবার করে ডাক দিচ্ছে সেটা আমাকে ভাবিয়েছে। এবং তারপরে তাদের কথা যখন ভাবতে গিয়ে দেখেছি উচ্ছেদ, যে আমার উন্নয়নের নামে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এটা কি সত্যিকারের উন্নয়ন? সেটার জন্য দেখতে গিয়ে কাঁদিয়েছে দেখেছি। এবং আমি তার জন্য বস্তার থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশের থেকে সব জায়গায় সর্বত্র ঘুরে দেখেছি, যেখানে উচ্ছেদ হয়েছে তার উপরে আমি উচ্ছেদ পুনর্বাসন
বলে একটা বই লিখলাম। এবং সেখানে দাঁড়িয়ে মনে হলো উচ্ছেদের প্রায় শতকরা বেশিরভাগ অংশ হচ্ছে আদিবাসী। তাই আমি লিখলাম এই দেশটা কার। আমরা দাবি করি, একটা সময় দাবি করি বাঙালিরা, যেমন এটা আমরা দাবি করি যে দার্জিলিং আমাদের, নেপালিরা বাইরে, কিন্তু আমি এবার প্রশ্ন করলাম তাহলে এই দেশটা কার। তা আমি লিখলাম যে উন্নয়ন এবং উচ্ছেদ, এ দেশ আমার, আমি কানু, আমি সিধু, এ দেশ আমার। সেই বইটা বেরিয়ে গেলে বেশ বড়, সেটাও প্রায় বিশাল বড় বই, সেটাও বেরিয়ে গেল, তারও সংস্করণ হতে চলেছে। তো তার ছোট্ট এরপরে আসতে শুরু করলো অন্যান্য বিষয়গুলো, যেমন এখন একটা এসে গেছে আমার চা, এবং চা আমি চা খাই না, কিন্তু এটা ভারী মানে ভারী সুন্দর, এটা কি বলবো, এটাকে জোক বলবো না কি বলবো, যে আপনি এই অঞ্চলের মানুষ চা খান না? খুব খুব কদাচিৎ হয়তো এক কাপ চা খাই। আচ্ছা। তো এবার আমি দেখলাম কিন্তু চাটা তো আমার উত্তরবঙ্গের প্রাণ একদম, তাই আমি চায়ের ওপরে তখন কাজ করলাম। সেই কাজ করে সেই বইটাও বেরিয়ে গেল যে ডুয়ার্সের চা বাগানের ভবিষ্যৎ কী, সেটাও লিখলাম, তার উপরে কাজগুলো হলো। এরপরে এই জায়গাটাতে এসে হাজির হলো যে প্রশ্নটা আসলো যে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হওয়া কেন এলো, এই বিচ্ছিন্নতা বার্তা কোথার থেকে এলো। এবং সেই বইটা বের করার সাথে সাথেই দেখলাম যে ভাবতে পারিনি যে এই কাঞ্চনজঙ্ঘার এই জার্নালিস্ট ক্লাবে সেই বইটাকে উদ্বোধন করলো কলকাতার এসে, যে দাবি উত্তরবঙ্গ রাজ্য, কিন্তু কেন, তার একটা কপি আমি আশা করি তোমার হাতে তুলে দিতে পারবো। তো সেই বইটা বেরোবার সাথে সাথে 7 দিনের মধ্যেই আবার প্রশ্ন আসতো যে বইটা শেষ হয়ে গেছে, আবার লাগবে, আমাকে আবার সেই বইটাকে আবার নতুন করে লিখতে হবে। তাহলে দেখুন তো সৌমেনদা, আমরা এই যে আপনি নথিবদ্ধ করে যাচ্ছেন পুরনো ইতিহাসগুলোকে এবং উৎস সন্ধানে, কিন্তু আপনার প্রত্যেকটা লেখার যা আপনি বিষয় বলছেন প্রত্যেকটার উৎসকে আপনি খুঁজছেন। হ্যাঁ বলুন, আমাদের জন্য এগুলো দরকারি জিনিস না? তাহলে তোমরা বলবে, একটা বই ইতিমধ্যেই সেদিন পাবলিশার্স নিয়ে গেছেন, যে আমি যখন নেপালে ভূমিকম্প হলো, আমি যেহেতু এই বিষয়টার উপরেই আমি ছাত্র ছিলাম, গবেষণা আমি করেছি, আমার পিএইচডিটাও মানে এটার ওপরই প্রায়, ভূমিকম্পে না হলো এথনিসিটি এবং এখানকার তার যে পরিবেশ। তো সেখানে দাঁড়িয়ে যেটা আমি সেই ভূমিকম্প অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে আমাদের হিমালয়ের কি বর্তমান কি অবস্থা, এবং সেটা খুব ভয়াবহ অবস্থা। কারণ হিমালয় ইতিমধ্যেই, এটা তো প্রাকৃতিক জিওলজিক্যাল ফ্যাক্টর, তারা পূর্ব দিকে সরে গেছে, এবং তারা একটা অনুমান করছেন যে একটা ভয়ঙ্কর ভূমিকম্প এখানে অপেক্ষা করছে, এবং এখনও, এবং তাদের বক্তব্য যে কবে হবে জানা নেই, কিন্তু হতে পারে। তারা দুটো জায়গা ঠিকও করে বলে দিচ্ছেন যে একটা এপিসেন্টার যেটাকে বলি ভূমিকম্পের, সেটা হচ্ছে একটা হচ্ছে হয় গ্যাংটক নাহলে আইজল। তো আমার মনে হলো এসব আমার কাজ করা উচিত, মানুষকে বোঝানো দরকার। তা সেটার উপরে বইটা লিখতে গিয়ে এখন যিনি পাবলিশার্স তিনি বললেন এটা তো লিখবেনই, আমার মনে হয় যে সামগ্রিকভাবে টোটাল অবস্থাটা পরিবেশ নিয়ে একটা ভালো বড় বই আমরা বের করতে চাই। এখনো লিখে চলেছেন না? ওটা ইতিমধ্যে পাবলিশার্স এসে নিজের থেকে এসে বললেন না এই লেখাটা আপনি ডাকে পাঠাবেন না, আমি লোক পাঠিয়ে এসে নিয়ে যাব। তা সেই লেখাটা অলরেডি এসে চলে গেছে। আর এখন একদম সাম্প্রতিক ডারউইন নিয়ে কাজটা করছি, এবং সেই কাজটা করতে গিয়ে নিজেও কিছুটা হতভম্ব হয়ে যাচ্ছি, কারণ এত গভীরতার মধ্যে ঢোকার ক্ষমতা আমার নেই। কিন্তু সেই ক্ষমতার বাইরে যেতে গিয়ে যে জিনিসটা আমার চোখে ভাসছে, তাহলে বিবর্তনবাদটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু যে আদৌ ডারউইনের কিনা সেই প্রশ্নটা এসে গেছে, এর পেছনে অন্য কেউ আছে এবং যার কোনো স্বীকৃতি নেই, যেমন ওয়েলেস, তিনি তা আগেই সেই বিবর্তনবাদটা বের করে দিয়েছিলেন, কিন্তু তিনি খুব দরিদ্র পরিবারের লোক ছিলেন, এবং যার ফলে দেখা গেল যে অনেকটা আমাদের মার্কনি এবং জগদীশচন্দ্র বসুর মতন যে ডারউইনই সেখানে চলে এলেন, কিন্তু ওয়েলেস সেখানটা এলেন না। এবং তা সত্ত্বেও 1000 বছর আগেও ইরান থেকে আজিল বলে তিনি কিন্তু এই বিবর্তনবাদের সম্পর্কে তার
লেখা প্রকাশ করেছে এবং তারও সেই ডকুমেন্টস আমার হাতে চলে এসেছে। তার মানে তার এই বিবর্তনবাদের প্রাসঙ্গিকতা আছে, কিন্তু বিবর্তনবাদ কার সেটা সম্পর্কে তার একটা বড় রকমের বিতর্ক এসে গেল। তো সেইটাই আমি লিখছি। এসে গেছে। দেখেছেন, শেষ হচ্ছে না। মানে সাহিত্যকর্ম সারা জীবন করে যাওয়ার মতন একজন মানুষ সৌমেন নাগ। আমরা সৌমেন নাগের আরও একটু পরিচয় খুঁজে নেব, আরও একটু অন্যদিকে আমরা একটু আলোকপাত করব। আপনাদের গোটা কয়েক দেখেন আমি আবিষ্কার করলাম, দেখেছেন? এই দেখুন একটা, এই দেখুন একটা, এই দেখুন একটা, আবার এই একটা, আরও অনেক আছে। সময় আমাদের কুলোবে না, না হলে পুরোটাই দেখাতাম। দেখুন একবার অবস্থাটা দেখুন। বাবা সোমেনদা, আপনি পারেনও। এই যে সেই কাঞ্চনজঙ্ঘায় অশান্তির আগুন। আমি ক্যামেরাটা চাইবো একদম পরিষ্কার করে এই জায়গাটা নিক। এত নিরলসভাবে সেবা করে যাওয়া সাহিত্যের, শুধু এটাকে আমি সাহিত্য বলবো না, এটা তথ্য ভাণ্ডার, এটা উৎস সন্ধানে। পাহাড়ি জাতিসত্তা ও বাঙালি জাত্যাভিমান, দুটোর সহাবস্থান চাই সোমেনদা, তাই না? আমরা সবাই চাই একদম। সিধু কানু সেইটা? আচ্ছা, আমি কানহো আমি সিধু, এ আমার দেশ, নিশ্চয়ই আমার দেশ, আমাদের দেশ। এই যে এটা হ্যাঁ, আ সার্চ ফর এথনিক আইডেন্টিটি। এবার আরেকটা সোমেনদা, আপনার আরেকটা নিরালা কোণে আমরা একটু উঁকি দেব, কেমন? যাই সেখানে। এইবার আমরা যেখানটা এলাম, মানে সোমেনদার তিনতলার ঘরে, এই ঘরটাকে কি বলবো, মানে কিভাবে ভাণ্ডার, কিসের ভাণ্ডার, সেটা যে কিভাবে ব্যাখ্যা করব আমার বাংলাতে কুলোচ্ছে না। সোজা কথা, যে পত্রিকা, ম্যাগাজিন, তার যে সম্ভার, কিছু কিছু ম্যাগাজিন এখানে আছে বা সাময়িক পত্রপত্রিকা, যেগুলো আজকে প্রকাশিতই আর হয় না, দুর্লভ, সেগুলো কোথাও খুঁজে পাওয়া যাবে না। এমন একটা ভাণ্ডার তিনি শুধু তৈরি করে রেখেছেন না, সযত্নে রেখেছেন। সোমেনদা, কোথাও এতটুকু ধুলো খুঁজে পাচ্ছি না, কি করে সম্ভব? আসলে আমি জানি না যে এই ম্যাগাজিনগুলো বোধহয় ধুলোহীন, কারণ সত্যি কথা বলতে গেলে আমি মাঝে মাঝে যখন এই ম্যাগাজিনগুলো ঘাঁটি, বহু তথ্য যখন হাজির করি, অনেকে আমার কাছে অবাক হয়ে ভাবে, হয়তো লেখার মধ্যে আমি যখন প্রকাশ করি, ভাবে যে এই লোকটা কতখানি জ্ঞানী, এবং অনেকে জানবে না তারা যে আমি যে এখান থেকে সেটা চুরি করি, যে ভাণ্ডার থেকে, কারো অন্যের যে জ্ঞান ভাণ্ডার থেকে চুরি করি। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার হচ্ছে, শিলিগুড়ি শহরে যেটা আমি মনে করে দেখেছি, যে যারা অনেকে কাজ করতে আসেন আমার কাছে, যারা নতুন নতুন তরুণ বন্ধুরা আসেন গবেষণার জন্য, কারণ আমার কাছে যেমন বলি ইলাস্ট্রেটেড উইকলির প্রথম সপ্তাহটা আছে, সব সংখ্যাটা আছে, ইলাস্ট্রেটেড উইকলি কিন্তু বেরোয় না, বহু বছর ধরে বন্ধ হয়ে গেছে। আমার কাছে লাইফ আছে, লাইফ ম্যাগাজিন, সেটা বন্ধ তো কবেই হয়ে গেছে, এত বড় ম্যাগাজিনটা। এবং আমার যেমন ন্যাশনাল জিওগ্রাফি বন্ধ হতে চলেছে, এবং আমি সৌভাগ্যক্রমে ন্যাশনাল জিওগ্রাফির
একটা সময় গ্রাহকও ছিলাম এবং সেই সংগ্রহগুলো আছে, এগুলো একটা প্রত্যেকটা আকুল। তাছাড়াও আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় যখনই গেছি আমি, ছোট ছোট ম্যাগাজিনগুলো যেটাকে বলি লিটল ম্যাগাজিন, তার মধ্যে এমন অনেক তথ্য পাওয়া যায় যা বহু ভালো তথাকথিত দামি ম্যাগাজিনের মধ্যে সেগুলো পাওয়া যায় না। মানে আমার একদম না মন থেকে কেড়ে বললেন সোমেনদা। আমি নিজেও যখন কিছু পত্রপত্রিকা ধরুন কিনছি বা পাচ্ছি, আমি দেখেছি খুব স্থানীয়, খুব যেটাকে একদম লোকাল লিটল ম্যাগাজিন, মানে একেবারেই ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ, কিন্তু তাতে এমন তথ্য রয়েছে যে সেটা অন্য জায়গায় খুঁজে আমি কোথাও পাবো না। তাই যে এই যে লুকোনো যে সমস্ত সম্পদ এবং যে প্রতিভাগুলো আছে, সেই প্রতিভাগুলো যদি আমি আজকে সংরক্ষণ না করতে পারি, তবে আগামী প্রজন্ম তারা কোথায় সেটা পাবে? এগুলো কিন্তু তাদের কি বলতে চাইছেন? তাদের কাছে একটা জিনিসই বলছি যে শুধু জায়গাতে আমি একটা জায়গাতে বলি, আমাকে একবার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই যে যারা বিভিন্ন রেড লাইট এরিয়ার কাজের উপরে আমার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি খোঁজ করতে গিয়ে আমি এমন একটা ম্যাগাজিনের খবর পেলাম যে ম্যাগাজিনটা সত্যি কথা বলতে গেলে যে আমার মতন তথাকথিত ভদ্রলোক প্রকাশ্যে কিনবে বলেই ভাবতে পারিনি। আমি যে দোকানে গেলাম, গিয়ে বললাম এই ম্যাগাজিনটা কি তুমি আমাকে দিতে পারো জোগাড় করে? সে আমার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, আপনি ম্যাগাজিনটা খোঁজ করবেন? আমি বললাম যে আমার একটা ম্যাগাজিনটা দরকার, আমার একটা লেখা দরকার। আমি সেই ম্যাগাজিনটা আনলাম, যেটাকে বলি একেবারে বাজারে রগরগে পর্নোগ্রাফি। যে তার মধ্যে আমি তাদের সম্পর্কে একটা লেখা আমি যা পেয়েছিলাম, আমার মনে হলো যে এটা একটা রত্ন। আমি ওই সমস্ত নোংরা ছবিগুলো, যেটা আমার কাছে মনে হয়েছে নোংরা, সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম, সেটা আমি রেখেছি, সেটা কিন্তু আমি ব্যবহার করলাম। তখন আমি লিখেছিলাম যে কোনো পত্র পত্রিকা যেটাই হোক না কেন, কোনোটার মধ্যে কিন্তু না দেখে বলে দেওয়া যাবে না, তার মধ্যে খোঁজ করলে সেটা নিজের মন খোঁজ করলে কিন্তু আমি সেখান থেকে রত্ন মিলিতে পারে একেবারে। তাই সেটাই আমি আমার যারা নতুন বন্ধুদের বলবো যে তারা যেন সেইভাবে খোঁজ করেন এবং সেগুলো সংগ্রহ করে রাখেন নিজেদের জন্য এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য। তা আমার যে টোটাল যে সমস্ত ম্যাগাজিন আছে, আমার একটা হিসেবটা আমি করেছি, প্রায় সব মিলে প্রায় 6000-এর ওপরে সংখ্যা। তো অনেকে কাজ করেন, তার উপকৃত হন। তাদের কাছে আর একটা অনুরোধ, যারা আমার এখানটা অবারিত দ্বার, কিন্তু মাঝে মাঝে দুঃখ হয় যে অনেকে হয়তো প্রয়োজনীয় কাগজটা হয়তো পাতাটা ছিঁড়ে নিয়ে চলে গেলেন, সেটা দরকার পড়ে না। এখন যা অবস্থা তাতে আর সেই জিনিসটা দরকার পড়ে না। তারা রাখুন, নিজেরা ব্যবহার করুন। আমার এখানটা দাঁড়িয়ে যে কোনো মানুষ আসতে পারেন যারা কাজ করতে চাইছেন, অবারিত দ্বার, খুশি হব। কারণ আমি জানি না, আমার তো বয়স প্রায় শেষের দিকে চলে এসেছে, তারপরে কী হবে আমি জানি না। 60 কখনো না। হ্যাঁ, আসলে আপনার এই রেখে যাওয়া জিনিসগুলো, আপনি যেগুলো রেখে যাচ্ছেন, হ্যাঁ, ভবিষ্যতের কথা ভেবে, হ্যাঁ, তাদের কাছে আমার পক্ষ থেকেও একটা অনুরোধ থাকবে, আপনারাও ভবিষ্যতের জন্য রেখে যাবেন। পাতাটা ছিঁড়ে নিলেন, সেটা তো শুধু আপনার হয়ে গেল ব্যক্তিগত, তাহলে তো সেটা সর্বজনীন হলো না। হ্যাঁ, সবার জন্যে কাজ করাটাই আসল কাজ, যেটা সোমেনদা বারবার জীবন দিয়ে বলতে চেয়েছেন, তার কাজ দিয়ে বলতে চেয়েছেন। আমরা তার বিশাল কর্মকাণ্ডের, বিশাল জীবনের খুব অল্পই ছুঁতে পারছি। এবার আমি সোমেনদা ব্যক্তিগত জায়গায় একটু ঢু মারব। সোমেনদা, আপনার ব্যক্তিগতভাবে, হ্যাঁ, মানে কোন সাহিত্যিক ভালো লাগে, কোন গান ভালো লাগে, এইটা নিয়ে একটু ছোট ছোট করে শুনবো। একটা কথাই, একটা নাম সব প্রথমেই বলো, রবীন্দ্রনাথ। তার বাইরে কারো কথা চিন্তা করতে পারি না। আধুনিক কবিতা আমি জানি না তার থেকেও বড় আধুনিক কবি কেউ আছেন কি না আমাদের বাংলা সাহিত্যে, আমি জানি না। রবীন্দ্রনাথের পরবর্তীকালে নিশ্চয়ই বহু লেখক আছেন ভীষণ ভালো লাগে, যেমন নারায়ণ সান্যালের আমি খুব ভক্ত, তার লেখার খুব আমি ভক্ত। এবং যেহেতু বাঙালি মধ্যবিত্ত ঘরের মানুষ, শরৎচন্দ্র আমাদের মধ্যবিত্তকে যেভাবে ছুঁয়ে গেছেন তাকে অস্বীকার কী করে করবো, গভীরভাবে ছুঁয়ে গেছেন।
তার সম্পর্কে কী করে অস্বীকার করব, কাকে বাদ দিয়ে কাকে অস্বীকার করব। আমি যদি আমার বাংলা সাহিত্যের কথাই বলি না কেন, আমি তার বাইরে যেতে চাইছি না, মানে যেতে গেলে তো এটা তো একটা সেই নিউটনের মতন কথা বলতে হয় যে এটা তো অগাধ সমুদ্র, তার মাত্র কয়েকটা মাত্র নড়ি, পৃথিবীর বিশাল সাহিত্য। তবে একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে সাহিত্যের কথা যখন বললে, যে কেন জানি না সাহিত্যের একটা যেন খরা চলছে, সেই যে একটা যেটাকে বলা হয় ক্লাসিক্যাল সাহিত্য, মানে যুগোপযোগী, মানে একেবারে সেই সাহিত্যের যে নতুন একটা সৃষ্টি যেটা একটা সময় ছিল, সেই সাহিত্য সৃষ্টিটা কিন্তু এখন কি বাংলা সাহিত্যে, এমনকি যদি আন্তর্জাতিক সাহিত্য সেই বিশ্বজুড়েও একটা খরা চলছে। এটা একটা খুব চিন্তা হয় কেন হচ্ছে। আচ্ছা, এবার একদম আপনার ঘরে ঢুকবো। আপনার পরিবারটা একটু যদি বলেন। আমার পরিবার, আমার স্ত্রী খুব অসুস্থ, যদি আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। আমরা একসাথে পড়াশোনা করতাম। আচ্ছা, এবং আজকে এই গোপন কথাটি আজকে আর গোপন রইল না। আমরা প্রায় 55 বছর বয়স একসাথে, আমাদের যুগ্ম জীবন, এখনও পর্যন্ত তিনি আমাকে সাহায্য করে যাচ্ছেন। আমার এক মেয়ে, এক ছেলে, মেয়ের ঘরের এক নাতি এখন IIT মাদ্রাজে আছে, ছেলের ঘরের এক নাতি BCom CA করছে। এইটুকুই আমার ছোট্ট সংসার, এর মধ্যে থেকে আমি আছি, চলছি। আর যদি ছোট্ট সংসার বলি, সমস্ত বিশাল সংসার তো তোমরাই, তোমাদের সাথে মিশতে পারছি, কথা বলতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় জায়গা। ছোট্ট সংসারের ব্যাপ্তিটা আমার এইটুকুর মধ্যে নেই। আমার সংসারটা যেন তোমাদের সবাইকে নিয়ে, তার জন্যই মনে হয় বেঁচে আছে এখনো পর্যন্ত। তাহলে সেই সবার পক্ষ থেকে, এই বিশাল আপনার পরিবার থেকে, সিসিএন পরিবার থেকে, সমস্ত পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানাবো না, আমি কৃতজ্ঞতা জানাবো। আর আমাদের শ্রদ্ধা নেবেন, ভালো থাকবেন। আমার পক্ষ থেকে ছোট্ট এই লেখাটা। বাহ। আর এটাকে আপনি সিসিএন পরিবারকে দিতে চাইছেন? সিসিএন পরিবার আপনার হাতে? হ্যাঁ। খুঁজছেন কাকে? পরিবারকে আমি দিয়ে দিচ্ছি পৌঁছে। আচ্ছা আচ্ছা, পরিবারকে এটাও দিলাম। হ্যাঁ, তাহলে আমরা এরকম অমূল্য লেখনী নিয়ে বাড়ি ফিরছি, একটু চিহ্ন মাত্র। আমরা পরিবার সবাই ভাগ করে নেব। আপনারাও ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন। শ্রীচরণেষু এখানেই থামবার নয়, আবার দেখা হবে, আবার কোনো স্নেহাশিস চাইবার অছিলায় তার বাড়িতে, তার কাছে আমরা পৌঁছে যাব। অপেক্ষায় থাকুন আগামী সপ্তাহের জন্য।